নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। কয়েকদিনের ব্যবধানে তিনটি বড় ঘটনা, দুটি ঘটনার সঙ্গে জড়িয়ে ধর্ম, আর তৃতীয়টির সঙ্গে যুক্ত হাজার হাজার বলবো কেন, লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা। এসএসসির 26,000 চাকরি বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্টের রায়। চাকরি বাতিলের সেই রায় বহাল রাখলো সুপ্রিম কোর্টও। ফলে বৃহস্পতিবার থেকে চাকরিহারা প্রায় 26,000 যুবক যুবতী, যাদের কেউ কেউ সত্যি অযোগ্য, দুর্নীতির সঙ্গে যুক্ত, কেউ আবার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করে চাকরি আদায় করে নিয়েছিলেন। আদালতের রায়ে সবাই এখন একই সারিতে, একই বন্ধনীতে। পরের ঘটনাটি ঘটছে দেশের আইনসভায়। সংসদে পাশ হলো ওয়াকফ বিল, যার জেরে এখন থেকে মুসলিম নন এমন ব্যক্তিও ওয়াকফ কাউন্সিলের সদস্য হতে পারবেন। মোদী সরকার বলছে ওয়াকফে দুর্নীতি রুখতেই এই সিদ্ধান্ত। আর বিরোধীদের বক্তব্য, এই বিল আসলে মুসলিমদের অধিকারে হস্তক্ষেপ। কে ঠিক কে ভুল এ নিয়ে বিতর্কের মধ্যে চর্চায় 6 এপ্রিল রবিবার, কারণ ওই দিন রামনবমী। এমনিতে রাজনৈতিক বিতর্ক সভার সঙ্গে ধর্ম উৎসবের কোনো সম্পর্ক নেই, কিন্তু সেই উৎসব যদি রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তাহলে তো ডিবেট হবেই। ধর্ম কবে প্রথম রাজনীতিতে মিশেছিল এ প্রশ্নের উত্তর বোধহয় নিশ্চিতভাবে দেওয়া একটু কঠিন। কেউ বলেন এই থিওরির স্রষ্টা জার্মান তাত্ত্বিক কার্ল স্মিথ, যিনি হিটলারের জার্মানিকে শিখিয়েছিলেন ধর্মনিরপেক্ষতার আড়ালে কিভাবে ধর্মের পাঠ দিতে হয়। কারো মতে আবার ভারতের রাজনীতিতে ধর্মের লকগেট খুলে যায় ইন্দিরা গান্ধীর আমলে। একদিকে সরকারিভাবে শুরু হয় ইফতার পার্টি, অন্যদিকে ক্ষমতার অলিন্দে বাড়ে সাধু সন্তদের আনাগোনা। তবে উৎস যেখানেই হোক না কেন, এই রাজনীতির অভিমুখ এখন নিশ্চিতভাবেই বাংলা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার 1 বছর আগেই বাংলার রাজনীতিতে ধর্মের হাওয়া গরম। ধর্মীয় উৎসব ঘিরে ক্ষমতার আস্ফালন, রামের নামে শক্তি দেখানোর ডাক। বাঙালি এমনিতেই উৎসব প্রেমী, 12 মাসে তার 13 পার্বণ, কিন্তু এ যেন সেই চেনা পার্বণকেই নতুন রূপ দেওয়ার চেষ্টা। রাজনীতির কল্যাণে মানুষ অনেক আগেই ভোটার হয়েছে, এবার ভোটারেরও নতুন পরিচয়, হিন্দু ভোটার আর মুসলিম ভোটার। কিন্তু ধর্মের চাল কি সত্যিই ভোটে বাড়ে, নাকি ধর্মের জিগির আসলে পেছনের সারিতে ঠেলে দেয় সাধারণ মানুষের প্রকৃত সমস্যাগুলোকে? ধর্মের হাওয়ায় রাজনীতির লাভ হয়, মানুষের হয় কি? প্রশ্নটা অত্যন্ত জরুরি। ওয়াকফ থেকে রামনবমী, আইন থেকে ধর্ম, গরম হচ্ছে রাজ্য রাজনীতির হাওয়া। ধর্মের সমীকরণে মিশছে রাজনীতির অঙ্ক। ভোট আসছে, তাই আজকে আমাদের মোশন, ধর্মের উৎসব নাকি রাজনীতি সব। আবার বলি, আমাদের মোশন, ধর্মের উৎসব নাকি রাজনীতি সব। আর এই নিয়ে বলার জন্য যারা আজকে আছেন আমার সঙ্গে, আমার একদম ডান দিকে রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে সৌম্য আইচ রায়, তার পাশেই রয়েছেন বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। একদম বাদিকে রয়েছেন আরেক রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী, পাশে রয়েছেন সিপিআইএম এর পক্ষে পার্থপ্রতিম বিশ্বাস, তার পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে রাজীব বন্দ্যোপাধ্যায়। আমার প্রথম বক্তা আজকে পার্থপ্রতিম বিশ্বাস। উৎসব রাজনীতির সাথে জড়িয়ে যাচ্ছে কিনা আমাদের দেশে, সেটাই আপনি আলোচনা করতে চেয়েছেন। দেখুন, ছোটবেলা থেকে আমরা সবাই বড় হয়েছি, রামনবমীর আসলে একটা চারিত্রিক পরিবর্তন ঘটছে। এটা ছিল যেটা সামাজিক উৎসব, সেটা আস্তে আস্তে এটা একটা রাজনৈতিক কি বলবো যে কর্মসূচির অংশ হয়ে দাঁড়াচ্ছে। এবং এটা এমনি হয়নি, এটা এরকম হয়নি যে খুব সাধারণভাবে ঘটে গেছে এই রূপান্তরটা ঘটানো হয়েছে।
ফলে আমাদের মনের, মানুষের মনের যে দেবতা রাম ছিলেন, সেটা হচ্ছে এখন রাজনীতির ময়দানে নেমে পড়েছেন। কারণ আমাদের দেশে এখন পরিষ্কার খুল্লা যে ধর্মকে রাজনীতির সাথে ব্যবহারের আমি বলবো একটা নতুন মডেল তৈরি হয়েছে, এবং ভারতীয় জনতা পার্টি তারা হচ্ছে যে পরিষ্কার সেই কাজটা করে চলেছেন। ফলে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যে ধর্ম যখন রাজনীতির আমি বলছি কেরিয়ার হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে হচ্ছে ভারতবর্ষের মানুষের কি বলবো যন্ত্রণা বাড়ছে বই কমবে না। ধর্মের বর্মের মধ্যে আসলে হারিয়ে যাচ্ছে মানুষের জীবন জীবিকার ইস্যু। অর্থাৎ ভারতবর্ষের এখন যদি বলেন 140 কোটি মানুষের জীবনে, বা আমাদের রাজ্যে 10 কোটি মানুষের জীবনে শিক্ষা, কাজ, বাসস্থান, শিল্প, স্বাস্থ্য, এগুলো যতটা গুরুত্ব দিয়ে আলোচনা করা দরকার, আপনাকে কিন্তু রোববার দিন সেই রামনবমীতে দুপক্ষে কি বলবো যে দড়ি টানাটানি, সেটাই হচ্ছে আমাদের দেখাতে হচ্ছে। কোথাও অসুবিধা নেই, ভারতবর্ষ ধর্মপ্রাণ মানুষের দেশ চিরকাল ছিল, রামনবমী পালন করবে, বা আমি বলছি কুম্ভ মেলাও হবে। সরকারের কাজ, যারা সরকার আসছেন বা হচ্ছেন, তাদের কাজ হচ্ছে ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্নে তাদের এই কি বলবো ধর্মীয় উৎসবটা পালন করতে পারেন, তার পরিকাঠামো, তার পরিবেশ এটাকে নিশ্চিত করা। কিন্তু তার বদলে হচ্ছে সরকার যদি প্লেয়ার হয়ে যান, তখন হচ্ছে যে মুশকিল, বা শাসক যদি খেলতে শুরু করেন। ফলে আপনি কুম্ভ মেলার ক্ষেত্রে আমি যা দেখেছি, আমি রামনবমীর ক্ষেত্রে একই জিনিস দেখতে পাচ্ছি। সেই জিনিসটা এখন মুশকিল হচ্ছে, দেখুন যে এই রামনবমী যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হচ্ছে বিশ্ব, আমি বলছি সাম্প্রতিককালে আসানসোল আমাদের দেখিয়েছিল একটা বড় ধাক্কা, যেখানে দাঙ্গা হয়েছে, মানুষ মারা গেছে, এবং তখন বাবুল সুপ্রিয় বিজেপি সেই নেতা ছিলেন সেখানে অভিযুক্ত। আমরা কি দেখলাম যে সেরকম দাঙ্গা জায়গায় জায়গায় যারা হচ্ছে, তারা হচ্ছে যে সেই দাঙ্গা করার পর তারা রিওয়ার্ডেড হচ্ছেন, তারা ফিরে চলে আসছেন তৃণমূল কংগ্রেসে, তারা আসন অলঙ্কৃত করছেন, মুখ্যমন্ত্রী সবাই পাচ্ছেন। প্রশ্ন এটাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটাকে আটকাতে চান, পয়েন্ট ইজ দ্যাট যে ধর্মীয় রাজনীতিতে পলিটিক্যাল হাইজ্যাকিং বন্ধ করতে হবে। আপনি ঈদের নামাজ পড়ার অনুষ্ঠান থেকে আপনাকে বন্ধ করতে হবে রাজনীতি, আপনাকে বন্ধ করতে হবে কোথাও যে আমাদের বিশ্ব যে কার্নিভাল থেকে হচ্ছে সেটাকে রাজনীতি করার চেষ্টা। একইভাবে আমি বলতে পারি যে আমাদের একেবারে বিশুদ্ধ ধর্মাচরণে পণ্ডিত যারা আমাদের ভারতীয় জনতা পার্টি, তারাও যেরকম ভাবে বলছে যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেবো বাইরে, একই সাথে হুমায়ুন কবির তারও হচ্ছে যে সেই আস্ফালন, তিনিও তৃণমূল কংগ্রেসের, তার আস্ফালন বন্ধ হওয়া উচিত। হুমায়ুন কবির বলছেন বাবরি মসজিদ তৈরি করব, শুভেন্দু অধিকারী বলছেন হচ্ছে যে রাম জন্মভূমি। আসলে এই শুভেন্দু অধিকারী, হুমায়ুন কবির, এদের যে ভার্সন, এদের যে ডায়লগ, তার মধ্যে দিয়ে হারিয়ে যাচ্ছে বাংলার মানুষের জীবন যন্ত্রণা। রাজনীতিতে এটাই সবচেয়ে নেতিবাচক জায়গা। অনেক ধন্যবাদ পার্থদা, খুব ভালো কথা বললেন। হয়তো এটাই বাস্তবে শুনতে ভালো লাগছে, কিন্তু বাস্তবে ভারতবর্ষে রাজনীতি কি ধর্মকে বাদ দিয়ে হয়, বা ধর্ম বাদ দিয়ে রাজনীতি হয়, আমার জানা নেই, হয়তো হবে না। এই স্বপ্নটা স্বপ্নই, অলিক স্বপ্নই হয়তো থেকে যাবে ভবিষ্যতে। পরের বক্তা সৌম্য আইচরায়, কংগ্রেসের পক্ষে। দেখুন, আমি প্রথমে বলি যে আমাদের রাজ্যের কথা আপনি প্রথমে বলেছেন, এবং সারা ভারতবর্ষের তো মধ্যে তো আমাদের রাজ্যটা খুব ইম্পর্টেন্ট, প্রায় 11 কোটি মানুষ পার্থদা বলছিলেন। এই রাজ্যে আমরা ছোটবেলা থেকেই একটা জিনিস দেখেছি যে এই রাজ্যে ধর্ম নিয়ে রাজনীতিটার থেকে আমরা বরাবরই একটু দূরে থেকেছি। অন্য রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যের একটা মৌলিক পার্থক্য ছিল। হয় অনেক রাজনৈতিক দল এখানে সরকারে ছিল, কখনো আমরা থেকেছি, কখনো বামেরা থেকেছেন। এ রাজ্যে জনসংঘের নেতারা তাদের রাজনীতি করেছেন, এবং তারা বিরোধী আসনেও ছিলেন। তাদের 6 জন বিধায়ক ছিলেন, একজন রাজ্যসভা সাংসদও ছিলেন সেই সময়। তারপরেও বিজেপির অনেক লোকজন এসছেন, কিন্তু এই রাজ্যে প্রভাবটা কম ছিল। কারণ আমাদের রাজ্যের মৌলিক বিষয়টা ছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় উন্মাদনার বাইরে রাজনীতি করার একটা লম্বা ইতিহাস। গত 12-14 বছরে সেটার প্রচণ্ড অবনতি হয়েছে। আমি ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি বলছি। দেখুন, রামনবমী আমাদের রাজ্যে আগে হয়েছে, হয়নি তা নয়, হয়তো ব্যাপক আকারটা এতটা ছিল না, কিন্তু কম থাকলেও হয়েছে। কিন্তু আমরা দেখছি যে প্রতিযোগিতাটা এত চরম পর্যায়ে গেছে। প্রতিযোগিতা, আমি একদম পরিষ্কার এই টার্মটা ইউজ করছি, যে ধর্মীয় প্রতিযোগিতা করে রাজনীতির ময়দানকে কলুষিত করা। দেখুন, দুটো দলই করছে, তৃণমূল বা বিজেপি উভয়ের পরিপূরক হিসেবে এখানে কাজ করছে। যে ঈদের নামাজের ওই মঞ্চে ঈদের নামাজ সারা জীবন হয়েছে, রেড রোডে হয়েছে, সবসময় হয়েছে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে হিজাব পরে আমি তোমাদের পাশে আছি, তুমি আমাদের মানে এই করো, তোমাদেরকে আমি দেখে নেবো, মানে তোমরা একটা সেভিয়ার হিসেবে তাদেরকে দেখানো হচ্ছে, অ্যাজ ইফ
যেন তারা প্রচণ্ড ভয় পেয়ে গেছেন। তিনি মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে, কিন্তু কথা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের মানুষের রুটি রুজি রোজগার বাসস্থানেরও যেমন প্রয়োজন, হিন্দুদেরও প্রয়োজন, শিখ জৈনেরও প্রয়োজন। মানে আমাদের সংবিধানের 25 এবং 26 নম্বর মানে আর্টিকেলে যেই জায়গাগুলো পরিষ্কার করে বলা আছে, ধর্মীয় স্বাধীনতা এবং ধর্ম পালন করার জন্য যে সুযোগ সুবিধা সবটাই প্রোভাইড করতে হবে গভর্নমেন্ট। গভর্নমেন্ট শুড বি অ্যাপলিটিক্যাল, তার কোনো তার গভর্নমেন্ট শুড বি মানে রিলিজিয়াস, তার কোনো আইডেন্টিটি থাকবে না, এটাই বলতে চাইছি। কিন্তু আমরা দেখছি লক্ষ্য করে যে দেখুন আবার উল্টো দিকে একটা অদ্ভুত বিষয়, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধিতা করার জন্য, যে বিজেপি প্রায় 2,45,00,000 কাছাকাছি ভোট পেয়েছে, সেই শুভেন্দুবাবু আজকে শুধু রামনবমীকে নিয়ে খুব মেতে আছেন, বলছেন ভালো কথা, আপনি করুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন বিধানসভায় 3,500 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, 4 নোটিফিকেশন হচ্ছে, আর যখন আর তার বাজেটারি অ্যালোকেশন এই রাজ্যের মহিলা শিক্ষার থেকে কমে গিয়ে অন্য জায়গায় খাতে চলে যাচ্ছে, এবং এই রাজ্যের শিশু পাচারে যখন চরম জায়গায় চলে যাচ্ছে, তখন তারা ওয়াকআউট করছে। তাদেরটা ধরার কাজ ছিল। আবার ঠিক একইভাবে হুমায়ুন কবির যতটা দায়ী, ঠিক একইভাবে অন্যরাও ততটাই দায়ী। তো এই যে প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদ এটা করে ভোটের বাক্সে বিভাজন করে আদপে মানুষের রুটি রুজি রোজগার বাসস্থানের কথা না সরকার ভাবছে না বিরোধীরা ভাবছে, এটা অত্যন্ত খারাপ। এবং এই রাজ্য, আমি আজও বিশ্বাস করি, এটা যতই করুন এটার একটা সময় বা ফ্রেম আছে, এই ফ্রেমটার পরে এই রাজ্য কিন্তু এটাকে সবসময় বর্জনই করেছে, আগামী দিনে বর্জনই করবে। কারণ এই রাজ্য সবসময় কিন্তু উল্টো পথে হেঁটেছে, সারা ভারতবর্ষ যেদিকে হাঁটুক না কেন। ধন্যবাদ সৌম্য ইস্টয়। কংগ্রেসের পক্ষে সত্যি সেদিন যেন ভালোই হয়, আসুক। কিন্তু এই রাজনীতির মধ্যে ভোটের ময়দানে আপনাদের তো কোনো পক্ষ নেই, সুতরাং আপনারা সত্যি একটু কোণঠাসা হয়ে আছেন। হ্যাঁ, বামেরাও একদম। পরের বক্তা রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী। এখানে পশ্চিমবঙ্গে যে ধর্ম এবং রাজনীতির যে বিষয়টা, এটা আমরা একটু দেখার চেষ্টা করছি অ্যাজ আইডেন্টিটি পলিটিক্স। আমি ছোট্ট একটু স্মরণ করাই, 1985-এ ওয়েস্ট বেঙ্গলে প্রথম শিডিউল ট্রাইব থেকে চুনি কোটাল উনি গ্র্যাজুয়েট হয়েছিলেন। 1992-তে উনি সুইসাইড করেন, চুনি কোটাল সুইসাইড করে। তখন বামপন্থীদের সরকার এবং খুব প্রোগ্রেসিভ সরকার প্রভৃতি খুবই সব অনেক কিছু হচ্ছে, কিন্তু প্রথম ক্যাবিনেট জ্যোতিবাবুর সেখানে কোনো SC ST ছিল না। সেকেন্ড ক্যাবিনেটে খুব কষ্ট করে দলিত রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল। আমি এটাকে আইডেন্টিটি পলিটিক্স দেখার হিসেবে চেষ্টা করছি। আইডেন্টিটি পলিটিক্স, আমরা রুটি কাপড়া মাকান ভাত দে রাজনীতি পশ্চিমবঙ্গে প্রথম থেকে হয়েছে, শুরু থেকে। পশ্চিমবঙ্গে কখনোই সে তথাকথিত কোট অন কোট কমিউনাল বিজেপি রাইট উইং সরকার কখনোই ছিল না। কংগ্রেস সেন্ট্রিস্ট পার্টি, তারপরে CPM লেফটিস্ট পার্টি, এখন TMC একদম পুরো হার্ডকোর সেকুলার পার্টি, মাইনরিটি অ্যাপিজমেন্টের পার্টি। তো এখানে সেই জন্যে এত কিছু হওয়ার পরে, রুটি কাপড়া মাকানের রাজনীতি হওয়ার পরে, পশ্চিমবঙ্গ কেন অর্থনীতিতে সবচেয়ে পিছিয়ে? সোচ্চার কমিটি রিপোর্ট কেন বলছে যে এত প্রোগ্রেসিভ একটা রাজ্য ওয়েস্ট বেঙ্গল, সেখানে মুসলমানরা সবচেয়ে পিছিয়ে? ওয়াকফের সবচেয়ে বেশি দুর্নীতি ওয়েস্ট বেঙ্গলে কেন? ওয়েস্ট বেঙ্গলের মুসলমানরা নিজেরা ওয়াকফ থেকে তারা নিজাত চাইছে, তারা এখান থেকে ফ্রিডম চাইছে। CA বিরোধিতা এত চূড়ান্ত বিরোধিতা হয়েছে, কোনো ওয়াকফের জন্য তো মুসলিম সমাজ বিরোধিতা করছে না, ওয়াকফ আইনের বিরোধিতা করছে না, তার মানে মুসলিম সমাজ জানে কোথায় কোন অসুবিধাটা হচ্ছে। দ্য কোয়েশ্চেন ইজ আইডেন্টিটি পলিটিক্স। যেই প্রত্যন্ত গ্রামের, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, যেখানে প্রত্যন্ত গ্রামের যেই মানুষেরা দীর্ঘদিন ধরে ইনকলাব জিন্দাবাদ বলেছে, সেই কৃষক পরিবারেরই, সেই গ্রামীণ পরিবারেরই ছেলেরা, যুবকরা আজকে জয় শ্রীরাম বলছে। কেন? বিষয়টা হচ্ছে, দীর্ঘ গবেষণা হয়েছে। দ্য ব্রাহ্মণিক্যাল আপার কাস্ট, বৈদিক, ব্রাহ্মণ, কায়স্থ কাস্ট বেসিস অফ দ্য CPM পার্টি, এরা এমন একটা আইডেন্টিটি পলিটিক্স করেছে এখানে, যেখানে ওরা সাবসুম করার চেষ্টা করেছে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের তাদের যে আসল যে আইডেন্টিটিগুলো, SC আইডেন্টিটি, ST আইডেন্টিটি, তাদের নর্থ বেঙ্গলের আইডেন্টিটি, দক্ষিণ সুন্দরবনের আইডেন্টিটি, সমস্ত যে আইডেন্টিটিগুলো আছে এগুলোকে এরা পুরো চাপা দেওয়ার চেষ্টা করেছে পার্টি পলিটিক্স করে, পার্টির আইডেন্টিটির মধ্যে দিয়ে। ক্লাস আইডেন্টিটি আদপে কি ছিল? লেফটিস্ট একাডেমির সাথে লেফটিস্ট আলোচনায় আছে, হাজার লেফটিস্ট আলোচনা আছে, যেখানে বারবার বলছে যে আদপে ওয়েস্ট বেঙ্গলের CPM আইডেন্টিটি ছিল আপার কাস্ট, ব্রাহ্মণ, কায়স্থ, বৌদ্ধি আইডেন্টিটি, এবং ইস্ট বেঙ্গল ডিসপ্লেসড পার্সনদের আইডেন্টিটি। মরিচঝাপিতে যখন জ্যোতিবাবু যখন নরসংহার করেন, সেখানে 80% দলিত হিন্দুদের এবং দলিত হিন্দু রিফিউজিদের হত্যা করা হয়েছিল মরিচঝাপিতে। অমীমাংসিত আছে, কিন্তু দীপ হালদারের ব্লাড আইল্যান্ড বইতে নতুন করে উনি গবেষণা করে সব দেখিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে,
ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সে আজকে যেই জায়গায় সংখ্যালঘু তোষণ যেটা সিপিএম শুরু করেছিল, যেখানে দুর্গাপূজার উনি বললেন, দাদা আমার বললেন যে আইডেন্টিটি পলিটিক্স যদি সবকিছু যদি ফেমিনিজম নিয়ে পলিটিক্স হতে পারে, দলিত নিয়ে হতে পারে, তাহলে হিন্দু আইডেন্টিটি নিয়ে কেন পলিটিক্স হবে না? সেকুলারিজম অবশ্যই থাকবে, রাষ্ট্র সেকুলার থাকবে। একটা কথা বললেন দেবাশিস বাবু যে হিন্দু নিয়ে পলিটিক্স করব আর রাষ্ট্র নিরপেক্ষ থাকবে, রাষ্ট্র সেকুলার থাকবে। অবশ্যই রাষ্ট্র সেকুলার থাকবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা কতটা বাস্তবে সম্ভব সেটা নিয়ে প্রশ্ন থাকছেই। পরের বক্তা সুমন ভট্টাচার্য। আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মেয়ে পালিয়ে বেড়ায়, কে দেবে তা ধরে। সম্ভবত বিজেপির লোকরা জানে না যে এই দুটো শ্যামা সঙ্গীত কে লিখেছিলেন, কাজী নজরুল। এবং যদি বিজেপির লোকরা মনে রাখেন যে তারকেশ্বরে একবার মহন্তদের সঙ্গে সংঘর্ষ হচ্ছিল, সিআর দাস, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু এবং কাজী নজরুল গেছিলেন মহন্তদের হাত থেকে মন্দিরকে উদ্ধারের জন্য। তো এই বাংলার সংস্কৃতি বিজেপি বা আরএসএস নির্ধারণ করতে পারে না। এই বাংলার সংস্কৃতি রামমোহন তৈরি করে গেছেন, রবীন্দ্রনাথ তৈরি করে গেছেন এবং নজরুল, যার রুমমেট ছিলেন মুজাফফর আহমেদ, তারা তৈরি করেছেন। তো তাহলে বাংলার সংস্কৃতি রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল, রামমোহনের। এবার 10 বছরে বিজেপি কেন্দ্রে সুযোগ পেয়েছে, সিআইএসএফ এর বডিগার্ড আছে, তো তার ফলে রামনবমী পালন হতে পারে। কিন্তু যদি রামনবমীর সাথে শঙ্খ ঘোষের মৃত্যুদিন একদিনে পড়ে যায়, তাহলে বাঙালি কি করবে? প্রশ্ন হচ্ছে যে আপনি বাঙালিকে বাঙালিত্ব রাখছেন না, আপনি বাঙালিকে একটা উত্তর ভারতীয় পার্টিতে পরিণত করতে চাইছেন, যারা সকাল থেকে উঠে জয় শ্রীরাম বলবেন। যেটা বোধহয় পার্থদা বলছিলেন, রাম ছিলেন হৃদয়ের দেবতা। সেই রাম যে কবে একজন একটা যুদ্ধের অস্ত্র হয়ে দাঁড়ালেন, ইত্যাদি হয়ে দাঁড়ালেন, সেটা আমি সত্যি বুঝতে পারছি না। এবার প্রশ্ন হচ্ছে যে কেন রামনবমীকে ব্যবহার করা হচ্ছে? পলিটিক্যাল মোবিলাইজেশনের জন্য। আমি দেখছিলাম যে বিজেপির নেতারা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশে হিন্দুরা খুব চাপে আছে, সেই জন্য এবার পশ্চিমবঙ্গে রাম মন্দির মানে রামনবমী উদযাপনটা একটু বেশি করে হবে। আমি জানি না যখন নরেন্দ্র মোদী একটু আগে ইউনুসের সঙ্গে দেখা করলেন, তখন উনি বলেছিলেন কিনা যে আমি কিন্তু বাংলাদেশে হিন্দুদের নিয়ে এত চিন্তিত, আপনার সঙ্গে দেখা করতে রাজি হচ্ছিলাম না, কিন্তু এখন আমার স্বার্থ এসে দেখা করছি। সো এভরিথিং চেঞ্জেস। দেখুন, বিজেপির হোল এই মুসলিম বিদ্বেষটা বা এই যে পুরো ন্যারেটিভটা, এটা তালডাংরা থেকে কোচবিহার অবধি থাকে। যেই জয় শাহ সৌদি আরবে পৌঁছে যান বা জয় শাহ পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হয়ে যান, সমস্ত পাকিস্তানের জঙ্গি, যেগুলো আগে অমিত শাহ বলতেন, সেখানে সবাই রামচরিতমানস পড়তে শুরু করে দেয়। জানি না রামনবমী পালন করে কিনা। তো বিজেপির এই পুরো ন্যারেটিভটা হচ্ছে নিজেদের স্বার্থের জন্য। যখন সৌদি আরবের থেকে পয়সা নিতে হয়, কাতারের থেকে ফান্ড আসে, তখন সব ভালো। যখন নরেন্দ্র মোদী আফগানিস্তানে পৌঁছন, তখন আহমেদ শাহ আবদালির সাথে নিজের সাংস্কৃতিক সম্পর্কের কথা বলেন, আর পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী বলেন সংখ্যালঘু বিধায়কদের ফেলে দেবো। তো আমরা কোন বিজেপিটাকে বেচবো? ধরে নেব না যে এই ধর্ম আসলে হিন্দুদের রক্ষার জন্য নয়, আসলে এটা শুধুমাত্র ভোটের জন্য। যদি হিন্দুদের জন্য রক্ষা হতো, তাহলে তো প্রথমে কাটোয়ার ওই গ্রামটায় যেতেন যেখানে দলিতরা শিব মন্দিরে ঢুকতে পারছে না, সেখানে শুভেন্দু অধিকারী কোথায়? সেখানে বিজেপির নেতারা কোথায়? আবারও বলছি, ধর্ম নিয়ে রাজনীতিটা অতি দক্ষিণপন্থী রাজনীতির খুব চেনা ছক। সেটা তুরস্কে এরদোগানও করে, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীরাও করছেন নরেন্দ্র মোদীকে দেখে। কিন্তু তাতে আপনি সংস্কৃতিকে বদলে দিতে পারেন না। সংস্কৃতিকে বদলে দেওয়া কি সম্ভব? আর সংস্কৃতিকে বিজেপি কিভাবে বদলানোর চেষ্টা করছে? বদলে যাচ্ছে, চেষ্টাই করছে। দেবজিৎ। রবিবার রামনবমী সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ এবং বিশ্বের সবাইকেই জয় শ্রীরাম। আপনারা যারা এই ডিবেট এতক্ষণ ধরে দেখছেন, ডিবেটের সুর বাঁধা হয়েছে একটা শঙ্কাকে নিয়ে। রামনবমীতে মিছিল হবে, রামের নামে মিছিল হবে, যদি কিছু হয়, যদি কোনো গোলমাল হয়, এবং সেই গোলমালের পেছনে কোনো একটি বিশেষ রাজনৈতিক দল থাকবে বা একাধিক রাজনৈতিক দল একে অন্যের বিরুদ্ধে লড়ে যাবে রাজনৈতিকভাবে। এটাই হচ্ছে
এই আজকের যে বিতর্ক সেখানে আলোচনার বিষয় আমার যা মনে হয়। ধর্মের উৎসব নাকি রাজনীতি সব? একদম একদম, তার মানে উৎসব নয়, রাজনীতি পেছনে প্লে করছে কিনা এটা নিয়ে খেলা করছে কিনা এটাই কথা। দেখুন ভারতবর্ষের রাজনীতি তো ধর্ম দেশী রাজনীতি নয়, ধর্ম বিরোধী রাজনীতি তো কোনোদিনও হয়নি। ভারতবর্ষের রাজনীতিতে ধর্ম সবসময় ওতপ্রোতভাবে জড়িত ছিল। ধর্ম নিয়ে যে কথাগুলো ভারতবর্ষ বলেছে আবহমান কাল ধরে, সেই ধর্ম তো কোনোদিন বলেনি। ভারতবর্ষের যে ধর্ম চলে এসেছে যেটা সনাতনী, ভারতবর্ষের ধর্ম, ভারত থেকে উদ্গত ধর্ম সবসময় আবর্তিত। বাকি সমস্ত মত যেগুলো কিনা ধর্ম নয়, রিলিজিয়ন, তারা সবাই প্রবর্তিত, কেউ না কেউ প্রবর্তক আছেন। আর বাকি সনাতনী পদ্ধতি যেটা যেটা এখন হিন্দু বলে বেশি চলছে আমরা জানতে পাচ্ছি, সেটা তো কোনো কেউ তৈরি করেননি। সেই ধর্মের কেউ কোনোদিন বলেননি যে তুমি আমার ধর্মে এসো, আর যদি তুমি না আসো তাহলে তোমার ইনকুইজিশন হবে। কেউ তো বলেনি যে তোমার ধর্মের লোকেরা যদি আমার ধর্মের মধ্যে না এসে পৌঁছো তাহলে তোমার জমি জরু গরু সব কিছু আমি নিয়ে নেব এবং তুমিও প্রাণে বাঁচবে কি বাঁচবে না সেই নিয়ে সন্দেহ আছে। শ্রীরামচন্দ্র কোনোদিন একথা বলেননি। মনে রাখতে হবে, শ্রীরামচন্দ্রের যখন রাবণ নিধন হচ্ছে তখন রাবণ অহিন্দু ছিলেন না, রাবণও হিন্দু ছিলেন, কিন্তু অন্যায়ের প্রতিবাদ হয়েছিল, প্রতিকার হয়েছিল এবং কিছু অন্যায়ের প্রতিশোধ হয়েছিল, যে কথা আমরা বলেছি। রামনবমী শ্রীরামচন্দ্রের জন্মদিন, আরে রামনবমী মিছিল শ্রীরামচন্দ্রের দেশ ভারতবর্ষ হবে না তো কি চীনে হবে, নাকি আরবের মক্কাতে হবে? একদম জেরুজালেমেও হবে না, এখানেই হবে, সুভব্যভাবে হবে, ভালোভাবে হবে। রাম কোনো সন্ন্যাসী ছিলেন না যে কমণ্ডলু হাতে মিছিল করবে তার নাম করে। তিনি যোদ্ধা, তিনি সেই জন্য সেই রূপেই তাকে ডাকা হবে, তার আরাধনা হবে, এতে কোনো চিন্তা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভয় কারা পাচ্ছে, কেনই বা ভয় পাচ্ছে? ভয় পাওয়ার কারণটা কি? তার কারণ হিন্দু, বিশেষ করে এই বাংলার যারা হিন্দু তারা শঙ্কায় ভুগছে। প্রথমত শ্রদ্ধা, ভালোবাসা, রামের প্রতি নিবেদন, রামমোহন, রামকৃষ্ণ, রামপ্রসাদের মাটিতে অনেক দিন ধরেই চলছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু 46 এবং 47-এর পরের হিন্দু তারা এই মুহূর্তে জনবিন্যাসের মারাত্মক পরিবর্তন এবং আবার ঘরছাড়া হতে হবে কিনা, আবার উদ্বাস্তু হতে হবে কিনা, এই চিন্তায় তারা কনসলিডেট হচ্ছে। ঠিক যে কারণেই সেই হিন্দুরা আজকে এই রকম ভাবনা চিন্তা করছেন। আমার কথা খুব পরিষ্কার, আজকে যারা এখানে রাজনীতির লোকজন আছেন তারা সবাই বলুন, একসঙ্গে একটা কথার উত্তর দিন, যেখানে যে রাজ্যে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন কোনো একটি ধর্মের, সোজা কথায় মুসলিমদের 30% আমার ভোট চাই এবং আমি তাদেরকে এই জন্য তাদের পক্ষপাতিত্ব করি, যেখানে তার মন্ত্রিসভার 2 নম্বর নগর উন্নয়ন মন্ত্রী সরাসরি বলেন হিন্দু হওয়া বা অমুসলমান হওয়া অভিশাপ তুল্য এবং আমি সবাইকে বলবো ইসলামের দাওয়াত অনুসরণ করতে, সেইখানে হিন্দু শঙ্কিত হবে না, হিন্দু কনসলিডেট হবে না, এরকম তো হতেই পারে না। সুতরাং রাজনীতি একদিক থেকে শুরু হয়েছে, শঙ্কিত হিন্দু একত্রিত হচ্ছে, অপরদিকে অন্য রাজনৈতিক দল যারা কিনা এই ধরনের সেকুলার ছদ্মবেশী নয়, যারা কোট আনকোট, যারা কিনা সিউডো সিকিউলার নন, তারা সামনে আসছেন, মানুষ তাদের দিকে আসছে, এতে বাকিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি হয় রাজনৈতিক, তাহলে বদলে ফেলুন, কি আছে, এখনো তো সময় আছে। অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীরাম। ধন্যবাদ দেবজিৎ। আপনারা কি শঙ্কিত জানি না। পরের বক্তা তৃণমূলের পক্ষে রাজীব বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মের নিশ্চিতভাবে উৎসব তো পালন করবে যারা ধর্মীয় মানুষ আছে, কিন্তু আমি অবাক লাগছে একটু আগে দেবজিতের কথা শুনে, ওর কথাটার মধ্যে থেকেই শুরু হচ্ছে কিন্তু যে একটা, দেখুন হিন্দু ধর্ম মহান ধর্ম, সব থেকে আদি ধর্ম, সনাতন ধর্মের কথা যদি বলতে হয় আমার মনে হয়, আমার জানি না ভারতীয় জনতা পার্টি কি একটা নতুন করে হিন্দুত্বের সংজ্ঞা তৈরি করছে। সনাতন ধর্মের নিয়মই হচ্ছে তুমি নিজের ধর্মকে ভালোবাসো, বিশ্বাস করো, অপরের ধর্মকে শ্রদ্ধা করো। আর এরা নিজেদের রাজনীতিকরণ করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি ধর্মটাকে বর্ম করে, মুখোশ করে
আজকে রাস্তায় পর্যন্ত নামিয়ে দিয়েছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে। আজকে ভাবুন তো, একটা রাজনৈতিক দল তার স্লোগান হতে পারে জয় শ্রীরাম। একটা রাজনৈতিক দল সে তার নিজের রাজনৈতিক স্লোগান তৈরি করতে পারে, সে বলছে জয় শ্রীরাম। অর্থাৎ মানেটা কি? অর্থাৎ খুব সূক্ষ্মভাবে সাভারকর যে তত্ত্বটা তৈরি করে দিয়ে গেছিলেন যে হিন্দুত্বের আবেগটাকে নিয়ে এমনভাবে জড়িয়ে দিতে হবে, মিশিয়ে দিতে হবে, যাতে মানুষ সেই আবেগের মধ্যে গিয়ে একটা হিন্দু ধর্মের কোনো তুলনা হয় না। আমরা কাকে দেখে ধর্ম পালন করব? আমার এই বাংলায় চৈতন্য মহাপ্রভুকে দেখে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখে, স্বামী বিবেকানন্দকে দেখে, নাকি এই জুমলা ভারতীয় জনতা পার্টিকে দেখে? একটু আগে বলছে না যে রামনবমী কেন পালন করবে না? নিশ্চিতভাবে পালন করে। কে বলছে পালন করবেন? কোথায় রামনবমী পালন হয় না? শুধু রামনবমী বলছে কেন? অন্নপূর্ণা পুজো বলুক, বাসন্তী পুজো বলুক, আরে রামনবমী তো পালন করবে, দেবালয়ে করুক, মন্দিরে করুক, মানুষের ঘরে করুক। ভগবান তো থাকবে মানুষের হৃদয়ে, রাস্তায় থাকবে কেন? অস্ত্রের আস্ফালন হবে কেন? জোর জবরদস্তির কথা আসবে কেন? 1.5 কোটি মানুষকে রাস্তায় নামাতে হবে, এটা কি ধর্মের শিক্ষা? ধর্ম কোনোদিনও কাউকে জোর করে বলে দেবে? অর্থাৎ এরা ঠিক করে নিয়েছে যে আমি হিন্দু ধর্মে তখনই আমি বলতে পারবো যদি এদের কাছ থেকে আমি লিজ নিই বা ইজারা নিই। আরে ভারতীয় জনতা পার্টি কি বলে দেবে, লিজ দিয়ে দেবে যে আমি কিভাবে ধর্ম পালন করব, আমি কিভাবে খাবো, আমি কোথায় যাব, কিভাবে আমার মন্দিরে গিয়ে আমি পুজো দেবো কিনা, রাস্তায় আমি নামবো কিনা, আমি অস্ত্র নিয়ে রাস্তায় নামবো কিনা? হিন্দি বলয় ঠিক যেভাবে রাজনীতিটা চলছে, বাংলার বুকেও এই জুমলা পার্টি কিন্তু ঠিক ধর্মীয় বিভাজন একটা তৈরি করার চেষ্টা করছে সূক্ষ্মভাবে। না তো আপনি আমায় বলুন তো, এর আগে কোথায় হয়নি? রামনবমী কি কেউ পালন করেনি? শুধু রাজনৈতিক স্বার্থ, নিজেদের সিংহাসন লাভের জন্য। এটা যদি বুঝতাম যে ওরা ধর্ম প্রচার করছে, ধর্মের ভালো চাইছে, কিচ্ছু বলার থাকতো না। এরা কি ধর্ম প্রচার করছে? এরা তো ধর্মের নামে, আমি তো মনে করি, হিন্দু ধর্মকে কলুষিত করছে, কলঙ্কিত করছে। যখন সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, আমরা মনে করি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা যে আমি যে ধর্মই পালন করি না কেন, যখন আমি একটা রাজ্যপাট সামলাই, তখন আমার ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম। আজকে খালি বলছেন, একটু আগে সৌম্যদা এনারা বলছিলেন যে ঈদে যাচ্ছে। আরে ঈদে যাচ্ছে বলছেন কোথায়? যখন ইসকনের রথের দড়িতে মমতাদি টানছেন সেটা বলছেন না, যখন গির্জেতে গিয়ে বড়দিন পালন করছেন সেটা বলছেন না, যখন শিখ সমাজের অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন কই সেটা তো বলছেন না। শুধুমাত্র, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সহ বিরোধীদের একটাই টার্গেটটা খুব সূক্ষ্ম। টার্গেট হচ্ছে মমতা ব্যানার্জি। আরে তৃণমূল কংগ্রেস হিন্দু ধর্মের বিরোধী নয়, তৃণমূল কংগ্রেস সর্বধর্ম নিয়ে চলছে। এই লড়াইয়ে আপনারা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? আমরা লড়াইয়ে নেই, তৃণমূল কংগ্রেস লড়াইয়ে নেই। না ঠিক আছে, আমি একটা কথা বলছি, রাজীবদা খুব সুন্দর কথা বলেছে। রাজীবদা, আমি জানি যে উনি বাই প্রফেশন বোধহয় ইঞ্জিনিয়ার পড়াশোনা করেছেন বা চার্টার অ্যাকাউন্টেন্ট, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু আপনি খুব এই যে ধর্ম নিয়ে এতগুলো কথা বললেন, সর্বধর্মী আছেন, বিরাট উন্নয়ন। আপনি বলছেন প্রভু তো উন্নতি করেছেন পশ্চিমবঙ্গ। উন্নয়ন হয়নি? আপনি প্রশ্নই নিতে ভয় পান, আমি কি করবো বলুন তো? এত ভয় পেলে কি করে হবে? এটা আপনি রাজ্যের মন্ত্রী ছিলেন, আপনি বলুন তো আমাকে, আপনি পশ্চিমবঙ্গের মানুষের প্রধান উন্নয়নের যেটা মাপা হয় যে জায়গাতে, সেটাকে বলে HDI ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আপনি আমাকে বলুন তো, পশ্চিমবঙ্গে 2011 সালের পর থেকে এখন পর্যন্ত মাথাপিছু রোজগার কমেছে না বেড়েছে? আমি সোজা প্রশ্ন করছি আপনাকে। নাম্বার 2, আপনি বলুন যে মুখ্যমন্ত্রী সর্বধর্ম সমন্বয় ইত্যাদি অনেক কথা বলেছেন, সরকারের কোনো ধর্ম হয় না, এই জায়গায় যাচ্ছেন, সে জায়গায় যাচ্ছেন। আপনি একটা কারখানার নাম বলুন তো যে পশ্চিমবঙ্গে 5000 লোকের চাকরি হয়েছে 2011 সালের পর থেকে। তা শুধুমাত্র ধর্মীয় পোলারাইজেশন, আপনি সুযোগটা কেন করে দিচ্ছেন বলুন তো? আপনার কি প্রয়োজন ছিল? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রেড রোডের গিয়ে নামাজ পড়া আর বলা আপনাদের সেভিয়ার আমরা, বা এই যে প্রতিনিয়ত বিজেপিকে তার হাতে তাস তুলে দেওয়া, বা বিজেপিও যে কাজটা করছে, এই যে কাউন্টার পোলারাইজেশন করা, এই সুযোগটা কেন করে দিচ্ছেন আপনারা মানুষের কাজ না করে? আপনি বলুন তো আমাকে একটা উদাহরণ দিতে, যে আপনারা বলছেন বারবার যে এই রাজ্য থেকে কত মেধার পলায়ন হচ্ছে, কত পুঁজির পলায়ন হচ্ছে, ফ্লাইট অফ ক্যাপিটাল অ্যান্ড ফ্লাইট অফ মেরিট। এগুলো উন্নয়ন। এই উন্নয়নের কথা আপনি শুধু বলবেন উন্নয়ন মানে কি শুধু রং করা? উন্নয়ন মানে কি? এই উত্তর দেবেন উত্তর দেবেন পার্থদা। আমি এখন না উত্তর দিলে তো ভুলে যাবো। নিশ্চয়ই ভুলে যাবেন না, দেবেন পার্থদা। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে সরকারে যারা থাকবেন, একটা ধর্মনিরপেক্ষ দেশে, আমাদের রাজ্যে সব জায়গাতেই হচ্ছে সরকারকে তার রাজধর্ম পালন করতে হয়।
এখন এটা যদি হয় যে কখনো শুনতে পাই যে গরু দুধ দেয় তার তো লাথি খেতেই হবে, এটা হচ্ছে রাজধর্মের পক্ষে বিপজ্জনক স্টেটমেন্ট। যতটা বিপজ্জনক স্টেটমেন্ট হচ্ছে যে পোশাক দেখলে চেনা যায় আন্দোলনকারীদের, এটা হচ্ছে আমি বললাম যে আপনাকে ব্যাধিটা কোথায়। এবং এই যে হিন্দু আইডেন্টিটি পলিটিক্স করব, ভোট পাবো হিন্দুত্বের নামে, সরকার গড়বো, তারপরে হিন্দু রাষ্ট্র করব, এত কিছু করবেন, অথচ দেশ কিন্তু ধর্ম দেবাশিস দা তো বললেন যে আপনারাও করেছেন। সেটাই বলছি, এটা সোনার পাথর বাটি, আমি আপনাকে এটা বলছি। আর আবার আপনাকে বলি যে দেবাশিস বাবু যে কথাগুলো বললেন, সিন্স 1977 থেকে লেফট ফ্রন্ট যাওয়ার 5 বছর আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের যতগুলো দলিত আসন আছে, ট্রাইবাল আসন আছে, প্রত্যেকটার এর সংখ্যাগরিষ্ঠ সিংহভাগ আসনে হচ্ছে জয়ী হতেন বামপন্থীরা। আমাদের ঠিক আছে, সেই পরিবর্তনটা, হ্যাঁ, এই সংখ্যাটা ছিল। ক্যাবিনেট হুই ইজ কান্তি বিশ্বাস? কান্তি বিশ্বাস কে? আপনি কেন বলছেন এটা? কান্তি বিশ্বাস এডুকেশন মিনিস্টার। না না, কান্তি বিশ্বাস আপনি জেনে গেছেন? না না না, আবার বলছি, আমার পার্টির লোকেরা কি করতে আপনাকে জানার দরকার নেই। ভাটপাড়া থেকে সিপিএম এর মেম্বার বলতো হি ইজ নট ভাটপাড়া। চন্ডাল কি করে আবার এডুকেশন মিনিস্টার হবে? যে কান্তি চন্ডাল কি করে এডুকেশন, আপনাদের পার্টির লোকেরা সেন্সর করেছে। যতদিন এমএলএ ছিলেন, আপনারা সুভাষ চক্রবর্তীকে সেন্সর করেছেন, তারা পিঠে পুজো দেখেছিল। আরে বললাম, আমরা রেজাক মোল্লাকে করেননি, পোস্ট পাল্টাবেন না। আপনারা রেজাক মোল্লাকে করেননি, চলে গেছেন রেজাক মোল্লা। 2000 মোল্লার দায়িত্ব ওরা নেবেন। আপনাদের না, আমি আবার বলছি, আবারও বলছি যে অসত্য কথা বলে লাভ নেই। আবার বলছি যে এসসি এসটি সবচেয়ে বেশি। এই যে মরিচ ছাপির গল্প বললেন, মরিচ ছাপির গল্প বললেন, তো মানুষ কাদের নির্বাচিত করে গেছে দীর্ঘদিন, বছরের পর বছর আপনাদের রোপণ করা বিশ্ববৃক্ষ এখন রোপণ আপনারা করছেন, নতুন মডেল বিশ্ববৃক্ষের। এটা পশ্চিমবঙ্গ দেখেনি, আপনারা এই পশ্চিমবঙ্গ ছিল না। আমি বললাম যে ধর্মপ্রাণ মানুষ চিরকাল ছিল। এই না, ধর্মকে রাজনীতির সাথে মেলাইনি, ধর্মকে রাজনীতির সাথে মেলাইনি। ধর্মের নামে রাজনীতি করেনি, ধর্ম বিক্রি করেনি, ধর্ম বিক্রি করেনি। আপনারা তো বিক্রি করছেন, আপনারা 100 বার করেছেন। কোথায় সুমন, কোথায় একটা, আমি বলছি আবারও বিক্রি হচ্ছে। সুভাষ চক্রবর্তী ধর্ম বাজারে বিক্রি করা হয়। আমি বললাম যে ঘোষণা করা হয়। আপনারা না না, আপনি তো বলছেন, আপনারা তো বলুন সেল করছেন, সেল করছেন ধর্ম। আপনারা সুভাষ চক্রবর্তীকে সেন্সর করেছিলেন, তারা পিঠে পূজা দিয়েছে। তাতে আপনার কি সুমন, এই যে অভিযোগটা দেবাশিতা করছেন যে আপনারাই এখানে বিষবৃক্ষ তৈরি করেছেন, রোপণ করেছেন, আমি কোথায় একটা লেখায় পড়ছিলাম যে আমি মনে করতে পারছি না, যে কমিউনিস্টদের জন্যই এখানে আস্তে আস্তে ভবিষ্যতে এই ধর্মের রাজনীতি বৃদ্ধি পেয়েছে, বা ওনার অভিযোগ। আমরা কি সত্যি আজকের পলিটিক্সে, আজকের দিন দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে 2026-এর নির্বাচনের মুখে এই যে রামনবমী রবিবার আছে, আমরা কি অ্যাভয়েড করতে পারি? আমরা কি এই যে ভালো ভালো কথা সৌম্যদা বলছেন বা পার্থদা বলছেন, এগুলো সত্যি ভালো কথা, কিন্তু বাস্তবে কি এটা সত্যি সম্ভব? দেবাশিস বাবুর তাত্ত্বিক একটা দিকের সঙ্গে আমি একমত যে আরএসএস একটা হচ্ছে মার্ক্সবাদী হিন্দু, আর সিপিএম হচ্ছে মার্ক্সবাদী আরএসএস। ঠিক আছে, আপনি যখন বলছিলেন, আমি অন্যভাবে বলা যায়, আপনি যখন বলছিলেন একজন চতুর কমিউনিস্ট, একজন চতুর ফাসিস্ট কমিউনিস্ট হয়, আর একজন বোকা ফাসিস্ট, বোকা কমিউনিস্ট ফাসিস্ট হয়। আপনারা কোনটার মধ্যে পড়ছেন? এর মধ্যে আমরা রাষ্ট্রবাদী, আমরা রাষ্ট্রবাদী। শুনি। হ্যাঁ, সেটা হচ্ছে, এটা তো সত্যি কথা যে পার্থ দ্বারা তো সিপিএম তো শুধু 22% ভোট দেয়নি, হাতের পাঞ্জাবিতে চে গুয়েভারার ট্যাটু গুটিয়ে বিধায়ক চলে গেছে, মন্ত্রী চলে গেছে, ঠিক আছে, দ্যাটস ইট। দেখ, সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। যে সমস্যাটা আমি ভাবছিলাম কংগ্রেস বলবে বা রাজীব দাও বলতে পারেন, সেটা হচ্ছে যে এরা কেউ গান্ধী বা নেহেরুকে বিশ্বাস করেননি। এবার দেবজিৎ যেটা জানে না, দেবজিৎদের দলের একমাত্র মুসলিম এমপি যিনি মন্ত্রী হয়েছিলেন, এমজি আকবরের একটা অসাধারণ বক্তৃতা ছিল। সেটা হচ্ছে, এটা তোর মূল প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে যারা ভারতবর্ষের স্বাধীনতার সময় যে দুজন ধর্মকে বিশ্বাস করত, তারা ভারতবর্ষের দেশভাগের বিরোধিতা করেছিলেন, মহাত্মা গান্ধী আর মৌলানা আবুল কালাম আজাদ। আর যে দুজন ধর্মকে বিশ্বাস করতো না, জিন্না নেহেরু, তারা দেশভাগটাকে মেনে নিয়েছিলেন। এবার সমস্যা হচ্ছে, তবু নেহেরুর তো একটা পলিসি ছিল, তিনি পাঠাননি, সোমনাথ মন্দিরে রাজেন্দ্র প্রসাদকে যেতে দেননি। এই যে তুমি যখন ছোটবেলা থেকে পার্থ দ্বারা যে ছোটবেলা থেকে গান্ধী বিরোধিতা দিয়ে যে উদ্বাস্তুদেরকে উদ্বুদ্ধ করেছেন, তারা পরবর্তীকালে দেবজিৎদের কথায় সাভারকরের দলকে চলে গেল।
তারা তো অহিংসা শব্দটার সাথে পরিচয় হলো না। এটা হচ্ছে তাত্ত্বিকতা প্রবলেম। মানে সেদিক থেকে দেবাশিস বাবুরা রাইট, কিন্তু দেবাশিস বাবুরা যখন মনে করেন, মানে এটাতে আমি মানে বিস্মিত হয়ে প্রায় পড়ে যাচ্ছিলাম। এটা ভাগ্যিস উনি গিয়ে মানে স্টার্ট আপ ইন্ডিয়া বা অন্য কোথাও বলেননি যে মুসলমানদের প্রচুর ভালো হয়েছে, না কেউ জলের মিস্ত্রি হয়েছে, রঙের মিস্ত্রি হয়েছে। এইটা যদি বিজেপির উন্নতির প্যারামিটার হয় যে তাহলে তো মানে মানে তার মানে তাহলে আপনি যখন বলছেন আমি বলিনি, তাহলে যখন নিশ্চিন্ত থাকুন যদি কোনোদিন হিন্দু মানে ওনাদের কথা মতো হিন্দু মুখ্যমন্ত্রী হয়, তাহলে কিন্তু সবাইকে প্রেসিডেন্সি কলেজ যাদবপুর থেকে বেরিয়ে জলের মিস্ত্রি, রঙের কলের মিস্ত্রি, এগুলো হওয়ার জন্য ওনারা বলবেন। আমি দেবজিতের কাছে আসছি। দেবজিৎ, আমি কথা বলবো। আমার বাড়ি হাওড়ায় এবং রামরাজাতলা বলে একটা জায়গা। তো আমি ছোটবেলা থেকেই কিন্তু রামের মন্দির দেখে আসছি, রামনবমীতে রাম ঠাকুরের মিছিল দেখে আসছি, আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আমার বয়স এখন 55, আমি 55 বছরের যত জ্ঞান হওয়ার পর থেকে পুরোটা দেখে আসছি। এই যে রামনবমীতে মিছিল, তুমি নিজে বললে যে হ্যাঁ রাম শক্তির প্রতীক, রাম ছিলেন যোদ্ধা, অস্ত্র তো থাকবেই, অস্ত্র হাতে মিছিল, এই যে আস্ফালন, এটা কিন্তু আমি ছোটবেলা থেকে দেখিনি। এগুলো তো নতুন সংস্কৃতি, যে এটা কি পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের বাঙালি এরা মেনে নেবে? হাওড়া থেকে ট্রেন ধরে কিছুটা এগিয়ে গেলে বীরভূম বলে একটা জেলা আছে। বীরভূমের রামনবমী আমি অনুরোধ করব নিউজ 18 বাংলাকে এবারে কভার করতে। প্রতিবারই করি, প্রত্যেকবারে না, প্রত্যেকবারে করেন এবার এবং সেইটা প্রায় 200 বছরের পুরনো, 200 বছরের ভয়ানক রকম অস্ত্র হাতে মিছিল হয় এবং দেবজিৎ কিন্তু ভয়ানক শব্দটা ব্যবহার করে, দেবজিৎ ভয়ানক শব্দটা ব্যবহার করেছে। তার মানে এদের কথার মধ্যেই লুকিয়ে রয়েছে। আমাকে আগে বলতে আমি বোধহয় একমাত্র লোক যে কিনা কারুর ব্যাপারে ইন্টারফেয়ার কখনো করিনি। বিশেষণের বিশেষণ হিসেবে ভয়ানক ব্যবহার হলে অস্ত্রের আগে ভয়ানক, মানে ভয়ানক ধরনের অস্ত্র নিয়ে মিছিল হয়। হ্যাঁ, এখন পানিনির ব্যাকরণও যদি এখানে বসে বলতে হয়, এখান থেকে শুরু করতে হলে মুশকিল। এবারে বলি যে যেটা বলতে চাইছি, সেই মিছিল আমরা, আমাদের দুর্ভাগ্য, আমরা এই যে বলছিলেন না যে সত্যি তো রামনবমীর মিছিল, রাস্তায় নেমে আসা, মন্দিরে থাকা রাম, আচ্ছা অন্য সব বিষয়েতে যখন রাস্তা আটকে, প্রত্যেক শুক্রবার রাস্তাগুলো আটকে যায় এবং কলকাতা পুলিশ এবং অন্যান্য পুলিশ যখন ট্রলি দিয়ে আটকে দেন, তখন তো মনে হয় না? পার্থদা আজকে বলছেন যে এই মানে বিভেদের রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেস দায়ী, কিন্তু সেদিন রেড রোডে প্রথম নামাজ কারা পড়তে অ্যালাউ করেছিল? রেড রোড বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। বিজেপির তো প্রশ্নই ওঠে না। এই দুর্জয় ঘাঁটিতে বিজেপি কবে আসবে, কখন আসবে, এইসব নিয়ে যখন সবাই ব্যস্ত ছিল, এখন অবশ্য আমরা অনেকটা এসে গেছি, 2,80,00,000 ভোট আমাদের হাতে, 45, হ্যাঁ একটু বেড়ে গেছে, আসলটা তাই। তো ব্যাপার হচ্ছে যে সেই সময় যখন ওইগুলো হতো, তখন কিন্তু জ্যোতিবাবুর সরকারে ছিলেন। মাথা ভেঙে দেওয়া বুদ্ধবাবুর সেই যে মাথা ভেঙে দেবো এইসব করতে টরতে এলে, তো তারপরে তারাই হেডলেস হয়ে গেছে। এখন 5%, তারপরে আস্তে আস্তে বিলুপ্ত, শূন্যের মান। এবারে যেটা কথা বললেন আমার রাজীবদা, একদম রাজীবদা একটা অসাধারণ কথা বলেছেন যে জয় শ্রীরাম কি সত্যি কোনো স্লোগান হওয়া উচিত, এটা নিয়ে কথা। দেখুন, রামই ভারত, ভারতই রাম, এটাতে কোনো সন্দেহ নেই, রামের ভারত। এখানে জয় শ্রীরাম মানে কি? যদি আপনি ইরানে যান, সোরাব রুস্তামের নাম শুনেছেন, অনেকেই বলবেন, অনেকে জানেন না, এই সুমনদা জানেন একমাত্র, অনেকেই এখানে হয়তো জানেন না, আমিও জানতাম না। তো সেখানে সোরাব বা রুস্তাম কেউ কিন্তু মুসলমান ছিলেন না, তারা জাতীয় নেতা। সেই জন্য এখনো পর্যন্ত সোরাব রুস্তাম হচ্ছে ইরানের জাতীয় নেতা, মুসলমান দেশ কিন্তু জাতীয় নেতা। রামকে কেউ দেবতা হিসেবে পুজো করুন বা না করুন, এটাতে কোনো সন্দেহ নেই যে যারা রামনবমীর বিরোধিতা করছেন এবং যারা রামনবমীর পক্ষে এই দেশে হাঁটছেন, তাদের ডিএনএতে সবারই রাম রক্ত বইছে এবং রাম রক্ত সবারই বইছে। এবারে শেষ যে এই মিছিলে অস্ত্র থাকবে কি থাকবে না, অস্ত্র প্রতীকী হবে কি হবে না, এই নিয়ে ল অ্যান্ড অর্ডার নিয়ে একটা সরকার ভাবতেই পারে, আমিও মনে করি ভাবতেই পারি, হ্যাঁ। কিন্তু কোন সরকারি সিস্টেম এ কথা বলতে পারে, ওই শোনো ভাই, মানে আমি বলছি একদম দায়িত্ব নিয়ে বলছি, ওসি সাহেব ডেকে বলছেন রামনবমীর যারা
করছেন, কোনো বিজেপির নেতাকে বলছেন না, কারণ সেখানে অসুবিধা হয়ে যায়। এমনি যারা সাধারণ রামনবমীর মিছিল করবেন, একটা পারমিশন নিতে গেছেন, এখন তো এটা নিয়মও, এটা গণতান্ত্রিক দেশে শুধু রামনবমীর জন্যই বা সরস্বতী পুজোর জন্যই তো এই রাজ্যে পারমিশন লাগে, দুর্গাপুজো কালী পুজোর জন্য, বাকি কোনো কিছুর জন্য কিন্তু পারমিশন লাগে না। সিএএ নিয়ে যখন 3 দিন ধরে ট্রেন পড়েছিল, কে কার পারমিশন নিয়েছিল? উড়ন্ত লাথি এসে পড়েছিল ছুটন্ত পুলিশের পেছনে, সে তো ছেড়ে দিন, তাতেও আমাদের আবার এখান থেকে ওই 3 কেজি আলু না 10 কেজি আলু টালুরা ওইসব পাঠিয়েছিলেন, 3 কেজি তেল, এইসব ইয়েরা পাঠিয়ে ছোট করে ফেলছি। তো ব্যাপার হচ্ছে খুব সিম্পল, যে তখন বলা হয়েছে পুলিশ সাহেবরা সব ডেকে ডেকে বলছেন, দর্শকরাও শুনুন, পুলিশ সাহেবরা বিভিন্ন জায়গায় দেখে দেখে বলছেন যে পতাকা বেশি নেওয়া যাবে না, অস্ত্র তো নেওয়া যাবেই না, ঠিক আছে অস্ত্র নিয়ে ঠিক আছে একটু চেপে চুপে খেলতে হবে, এক পক্ষের হাতে অস্ত্র থাকবে, বছরে একবারই বেরোয়, আর রামনবমী রোজ বেরোয়, সেই জন্য অস্ত্র নিয়ে বেরোনো যাবে না, এটা ঠিক আছে বুঝলাম, অসুবিধা আছে 30%, কিন্তু বাকি পতাকাও নিয়ে বেরোনো যাবে না, 10 জনের বেশি লোক হাঁটবে না। আরে ভাই, রামের দেশে যদি 10 জনের বেশি লোক হাঁটে, সেই জন্য সংগীত হিন্দু এবারে বেরোবে 1 কোটির ওপর লোক রাস্তায় বেরোবে। এক এক করে বলি। প্রথম হচ্ছে আমাদের সৌম্যদা অনেকগুলো কথা বললেন যে উন্নয়ন, কি উন্নয়ন হয়েছে। তো উন্নয়ন যারা চোখে দেখতে পারে না তারা অন্তত বলি যে ভোটের শতাংশের বিচার করুক, যে মানুষ ভোট দিয়ে কাকে নির্বাচিত করছে, সুতরাং আমার বক্তব্য তো তার মানে কি, ভোটের শতাংশের বিচারে আপনাকে ভোট দিচ্ছে মানে মানুষ তো নিশ্চয়ই বুঝছে যে এরা ভালো কাজ করেছে। 1, 2 আপনি বলেছেন যে এখানে আপনি কি আপনি ইন্ডেক্স ফিন্ডেক্স ইত্যাদি বলেছেন, জানতে চেয়েছি। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষের বর্তমানে যে জিডিপি যদি অ্যাভারেজ দেখেন, বাংলার জিডিপি কিন্তু ভারতবর্ষের অ্যাভারেজ জিডিপির থেকে বেশি। গ্রোথ একদম না, গ্রোথ আমি বলে দিচ্ছি গ্রোথ। এবার আপনি আমায় বললেন ঈদের রেড রোডের কথা, আচ্ছা দুর্গাপূজার কার্নিভালের কথা তো বললেন না। কেন বলবো না? দুর্গাপূজার কার্নিভাল যে আজকে বলতে পারেন সারা বিশ্বে যদি পশ্চিমবঙ্গকে যদি কেউ বিশ্বের দরবারে স্থান দিয়ে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা বলছেন না আপনি? মুখ্যমন্ত্রী এটা তো কাজ, এটাই কাজ মুখ্যমন্ত্রী উন্নয়ন, এটাই কাজ, সবই কাজ মুখ্যমন্ত্রী। আমি তো বলছি উন্নয়নে মুখ্যমন্ত্রীর কাজ না। আমার বক্তব্য আমার বক্তব্য শুধু আপনি ঈদের রেড রোড বলবেন আর বাদ বাকিগুলো বলবেন না, সেটা তো হতে পারে না। আমি বলছি আমি কিন্তু আপনার কথা বলা কাটিনি, আপনি পরে বলবেন, আপনি সময় বলবেন। আচ্ছা, এরপরে আমি বলি যে আমাদের একমাত্র সরকার শুনছি সরকার করো না তারপরে তো দেবজিৎ অনেকগুলো প্রসঙ্গ বলল, আমি আবার বলবো সেই একটা জায়গায় ঘুরে ফিরে 1 কোটি মানুষ, 1.5 কোটি মানুষ, অর্থাৎ কি এদের কাছে এখন দরকার হচ্ছে সংখ্যাটা, এদের কাছে দরকার হচ্ছে সংখ্যাটা। এরা একটা জিনিস রাজনীতির মারপ্যাচে বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে উন্নয়নের প্রতিযোগিতা করে পারা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যদি আজকে ওরা কোথাও বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই করেছে, আমরা এই করতে চাই, ওদের দেখুন খালি কথাবার্তার মধ্যে রয়েছে শুধুমাত্র ধর্ম ধর্ম আর ধর্ম। এরা হচ্ছে ভাই দেবজিৎ, এই তো তুমি বললে যে আমি কাউকে বাধা দিইনি, দেবজিতের কথার মধ্যে প্রত্যেকটা ছত্রে ছত্রে রয়েছে শুধু ধর্ম। রামের ভারত, আচ্ছা শুধু রামের ভারত হবে কেন? আর কারোর ভারত হবে না? আরে ভারতবর্ষের তুমি কি তার মানে কি এদের সূক্ষ্ম ইচ্ছা হচ্ছে সংবিধান পরিবর্তন করার? এই কথাটার মধ্যে এদের কাজই হচ্ছে, আমি আবার বলছি, এরা চাইছে সূক্ষ্মভাবে সংবিধান পরিবর্তন করার। ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানটা পরিবর্তন করে এরা কিন্তু একটা অন্য রাষ্ট্রীয় যন্ত্রে পরিণত করতে চাইছে। এই জায়গাটা হচ্ছে না আমার বক্তব্য, এটা সাবধান করতে হবে দর্শকদের। ও উদ্ধৃত করেছে, আমি দর্শকদেরকে সাবধান, এরা যে সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, দয়া করে আমি বলবো ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বর্তমানে যারা এখন বিজেপিকে বকলমে সাহায্য করছে, তাদের পাতা ফাঁদে দয়া করে পা দেবেন না, তাহলে আগামী দিনে এই ভারতবর্ষ শেষ। এই প্রসঙ্গে রাজীব দা, আপনি শাসক দলকে রিপ্রেজেন্ট করছেন, সেই জন্য মানুষের একটা প্রশ্ন শুনতে হবে আপনাকে। সেটা হচ্ছে, আপনি ঠিকই বলেছেন সবকিছু, শুধু রামের কেন হবে, সবারই হবে। এই যে বীরভূমের প্রসঙ্গ হলো, বীরভূমে গত 5 বছর আপনি জানেন 300-র উপরে দুর্গাপূজা বন্ধ হয়েছে।
এবং নলহাটিতে বন্ধ হয়েছে। প্রণব মুখোপাধ্যায়ের ওনার গ্রামের দুর্গাপূজা বন্ধ হয়েছে, ওনার বাড়িটা হচ্ছে, কিন্তু আশেপাশে দুর্গাপূজা বন্ধ হয়েছে। আচ্ছা, এক সেকেন্ড, কিছু আমি দুর্গাপূজা কেন বন্ধ হলো? আমি 300 বলবো, দুর্গাপুজো কে বলেছে এখানে? কারা চাই বলুন তো? আমরা তো চাই তথ্য। আচ্ছা, দাঁড়ান, আমি রাজীবদা। বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, আসছি। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনৈতিক নেতা এবং আজকের বর্তমানের মুখ্যমন্ত্রী বাংলার, যিনি, আমি আপনাকে বলছি, যিনি সর্বধর্মের জন্য চেষ্টা করেন। কোথায় কি বন্ধ হয়ে গেছে? দাঁড়ান, আপনি এইগুলো আজকে এইরকম বিতর্ক সবাই এসে আপনি এখন একটা 300 বলে দিলেন। এবার হ্যাঁ, 300টাকে আমি তথ্য দেবো। আমি reference দেবো। না, আমি দেবো না, তথ্য। আমি reference দেবো। আমি reference দেবো। আমি আপনাকে বলি যে এই পশ্চিমবঙ্গে যা বিগত দিনের বাম আমলে যা দুর্গাপুজো রাজীবদা, হতো, যা কালী রাজীবদা, পুজো এই হতো, যা প্রসঙ্গে সরস্বতী আমি আসছি, পুজো আসছি, হতো, তার আসছি, থেকে please। বেশি পুজো এখন। আমি পার্থদা, এর পরিসংখ্যান আমি দিয়ে- পার্থদা, এই যে হুঙ্কার, দেবজিৎ বলে 1 কোটি লোককে রাস্তা নামতে হবে, অস্ত্র মিছিলের ডাক, যাই বলি না কেন, এটা তো স্পষ্টত একটা উস্কানি। এই যে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার যদি বিঘ্নিত হয়, দায় কার? দায় কে নেবে? না, আমি বলছি যে দেখুন, যে ডাক দিচ্ছে প্রাথমিক দায়িত্ব তাকে নিতে হবে। এবার মুশকিলটা হচ্ছে আগ্রাসী রাজনীতি বলতে যা বোঝায় না, এই যে 1.5 কোটি বা 1 কোটি মানুষ রামনবমীর দিন নামবে, এর ভেতর একটা হাইপোথিসিস আছে ইন্টারেস্টিং, যে যারা নামবে তারা প্রত্যেকে হিন্দু, তারা সবাই রাম ভক্ত, তারা আইপিএল এ সবাই KKR কে সাপোর্ট করবে, তারা সবাই ভেজ খায়, অতএব তারা সবাই বিজেপির ভোটার। আমি বলছি যে এই যে সব কিছুকে এক লাইনে নামিয়ে আনা, অর্থাৎ হিন্দু মানেই রাম ভক্ত মানেই রামনবমীতে নামবে, রামনবমীতে মানেই তারা বিজেপির ভোটার, এই যে একটা হোমোজিনিয়াস পলিটিক্স, এক চেনের পলিটিক্স, এটা ওরা করতে এটা চায়। আপনার মনের ভয়। এরা ভারতবর্ষের কোথাও এটা বুঝতে আপনার ভুল মনের করছে। ভয়। দাঁড়ান, আমি বলে নি, আপনার কথার সময় বলি। এটাই আপনার মনের ভয়। দুই হচ্ছে যে রামনবমী হচ্ছে হোয়াট অ্যাবাউট রাম রাজ্য? এত কথা তো চলছে যে এখানে কেন্দ্রে 10 বছরের ওপর সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ইজ রামরাজ এখানে তৈরি হয়েছে, যেটা যে 2 কোটি মানুষের চাকরি দেবে বলেছিল। আপনি হিসাব করে দেখুন, তার মধ্যে 1 কোটি 60 লক্ষ লোক হচ্ছে হিন্দু, বছরে তাদের চাকরি পাওয়ার কথা। ডিড দে গেট জব? পাইনি। ইন্ডাস্ট্রি হয়নি, স্বাস্থ্য হয়নি, কৃষক, সংখ্যাগরিষ্ঠ হিন্দু যারা হচ্ছে আজকে কৃষক আন্দোলন করেছে ওখানটা দাঁড়িয়ে, তাদেরকে লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছে এই সরকার। আমি বলছি যে এরা হচ্ছে যে হিন্দুত্বের কথা বলছে। আমি বলছি যে আমি এই কারণে বলছি রাম রাজ্য বলতে যা বোঝায়, এরা তার পক্ষেও না। আমি বলছি এরা চায় যে রাম নামকে ব্যবসায়, ভোটের ব্যবসায় ব্যবহার করতে। পলিটিক্স। আর লাস্ট আমি বলছি, যদি বিজেপি যে মাঠে সিদ্ধহস্ত, আমি আপনাকে সেটা বলবো যে তৃণমূল যদি সেই একই মাঠে খেলতে নামে, একই জুতো পরে খেলতে নামে, তাহলে বিজেপিকে আটকানো কিন্তু আরো কঠিন হয়ে যায়। ফলে ওখানে দাঁড়িয়ে জগন্নাথ মন্দির দিয়ে অযোধ্যার রাম মন্দিরকে কাউন্টার করা যায় না। ছোট করে, please, ছোট করে, ছোট করে। করার আগে আমি একটু সুমন আসছি, তাহলে দেবজিতের বলতে সুবিধা। শেষে আসছি। আমি সুমন দা, ছোট করে, প্লিজ। একদম ছোট্ট। প্রথম কথা হচ্ছে যে আপনারা দেখুন, আমাদেরকে বারে বারে বলছেন বিজেপির লোকেরা রামের কথা বলছে, গেরুয়া পরে ইত্যাদি। ঠিক আছে, চলো, কিন্তু আপনি বলুন, মোহাম্মদ সেলিম যখন ঈদের ইফতারে যান, তো ধর্মের সঙ্গে তো কোনো সম্পর্ক থাকা উচিত নয়। যখন যাদবপুরে অধ্যাপক বলে বলছি, যাদবপুরে একবার রামনবমীর একটা ওরা পালন করবে বলে বলেছিল। এখন মঞ্চ বেঁধে ইফতার করলে ওনারা সেখানে পারমিশন দেন, ওখানে পারমিশন দিয়ে উইথড্র করলো। কেন করলেন? কেন যাদবপুর? এক নম্বর, কেন করলেন? আজকে যাদবপুরে এবং তারপরে দাদা এখনো শেষ হয়নি, আরো সুবিধা হবে। যাদবপুরের ক্যাম্পাসে দুর্গাপুজো হয়েছে, সরস্বতী পুজো হয়েছে, রামনবমী হয়েছে, ইফতার হয়েছে। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে, যেহেতু রাজ্যের মন্ত্রী ছিল, তাই তাকে 3টা প্রশ্ন করেছিলাম। উনি অনেক কথা বলেছেন, আমি অনেক কথা বলেছেন, কিন্তু উনি আমার উত্তর 3টা কিন্তু দেয়নি। কেন এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক বেশি, কেন এই রাজ্যে মাথাপিছু রোজগার বেশি, আর উনি যে জিডিপির কথা বলছেন, হ্যাঁ সেটা জিডিপি, কিন্তু গ্রোথ পার্সেন্টেজে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি। গ্রোথ পার্সেন্টেজের ফ্যালাসির কথা বলতে গেছিলাম, এটা 1 থেকে 1 যদি বাড়ে 100%। কথাটা বলছি, রবিবার যদি রামনবমীর মিছিল না হয়, রামনবমীর মিছিল এখন তুলছে না। এই রাজ্যে আমি বারবার বলছি, সুমন, এই যে চরম হিন্দুত্ব, নরম হিন্দুত্ব, এই যে মাঝখানে বিজেপি ভোটের হিন্দুত্ব, এই এত হিন্দুত্বর মাঝে সত্যি যে আগামী রবিবার একটা তো ঘটনা যে রামনবমী একটা বড় উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে রাজনীতির রং চড়াভাবে লেগে গেছে। আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি, ভবিষ্যৎটাই বা কি, এবং 2026-এর ইম্প্যাক্ট কতটা? দেখ, ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা মানে তো ধর্ম বাদ দিয়ে নয়। একদম। যখন পার্থ দ্বারা 34 বছর পশ্চিমবঙ্গে শাসন করেছেন, প্রায় সব বড় দুর্গাপুজো কংগ্রেসের নেতাদের ছিল, তোরও মনে আছে।
সুব্রত মুখোপাধ্যায় পুজো করতেন, অমুক জায়গায় সোমেনদা পুজো করতেন। সোমেনদা পুজো করতেন, সবাই। সবাই। কোনোদিন কলকাতা শহরে দেখা গেছে যে দুর্গাপুজোর জন্য সুব্রত মুখোপাধ্যায় হোর্ডিং দিচ্ছেন, বা কংগ্রেসের যিনি যে প্রদেশ সভাপতি তিনি হোর্ডিং দিচ্ছেন, বা সোমেন মিত্র হোর্ডিং দিচ্ছেন যে আমার কালী পুজো? তাহলে কেন হোর্ডিং দিয়ে বলতে হচ্ছে রামনবমী? তার মানে হচ্ছে যে তুমি ধর্মের জন্য বলছো না। বিজেপির জোট সঙ্গী চিরাগ পাসওয়ানের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। চিরাগ পাসওয়ান দলিত নেতা, দেবাশিস বাবু যে আইডেন্টিটির কথা বলছিলেন, রামবিলাস পাসওয়ানের ছেলে, তিনি বলেছেন যে আমি কপালে তিলক কাটবো না কে খাবো, এইচডুবি খাবো না। করবে সেইটা আমার ব্যক্তিগত বিষয়। এবং রাজীব দাকে আমি একটু কাটবো, আমি অতটা নিরপেক্ষ নেই। আমার পকেটে বিশ্বাস করুন রামের ছবি আছে, রোজ বাজারে যাই, রোজ বাজারে গিয়ে রামের ছবি দেখাই এবং ভাবি যে দেবাশিস বাবুরা যেটা বলেছেন অন্তত বাজারওয়ালা যদি মুসলমান হয় মনে আমাকে রাখলে সস্তায় হবে, দেবে, পকেটে নয়। কিন্তু তাও দেয় না। রামকে মনে রাখুন, মনের মধ্যে এটা রাখুন। তো আমরাই রামকে বলেছি। মনের মধ্যে। যতই আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, যতই আমরা নানা কথা বলি, ধর্ম বনাম উন্নয়ন এটা কথার কথা, কিন্তু ধর্মকে বাদ দিয়ে সত্যি রাজনীতি হবে বলে অন্তত আমার মনে হয় না। এবং রাজনীতির সেই বল ইতিমধ্যেই গড়াতে শুরু করেছে। আমাদের একটাই আবেদন যে রামনবমী হোক, উৎসব হোক, কিন্তু কোনো অশান্তি যেন না হয়, এটুকুই দেখা, এটুকুই রাজনৈতিক দলগুলির কাছে, এটুকুই আমাদের আবেদন থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য।